এ কি গৌরব, তোমার না পায়ে আঘাত লেগেছিল? ঠিক হলো কি করে? পায়ে আঘাত লাগেনি, ইচ্ছাকৃত নাটক করছিলাম। একটা কথা মনে রেখো, তুমি আমার দাদার স্ত্রী হতে পারো, কিন্তু আমি তোমাকে যেমন ভালোবাসি তুমিও তেমন আমাকে ভালোবাসো। না গৌরব, এটা তুমি ঠিক করনি। তোমার দাদা যখন এসে জানবে তখন তুমি কি উত্তর দেবে? সেটা তখন ভাবা যাবে। তাই বলে তুমি আমার সামনে দাদাকে জড়িয়ে ধরে রোমান্স করবে, একসাথে জড়িয়ে ধরে স্নান করবে, আর সেটা আমি বসে বসে দেখব? দেখো গৌরব, তোমার দাদার আড়ালে আমি তোমার সাথে অনেক কিছু করি, এইটা ঠিক, কিন্তু তাহলে এটা ঠিক নয়। ঠিক নয় তো আমাকে আসতে বলেছিলে কেন? আমি কি তোমাদের সাথে দীঘা এসেছি তোমাদের রোমান্স দেখবো বলে? আচ্ছা, সময় তো চলে যাচ্ছে না, আর তাছাড়া তোমার দাদা তো সবসময় রুমে থাকে না। তোমার দাদা না থাকাকালীন তোমাকে যেভাবে সঙ্গ দিই সেভাবেই সঙ্গ দেবো। ঠিক আছে, তাহলে সমুদ্রে যেমন দাদার সঙ্গে তুমি স্নান করতে করতে রোম্যান্স করছিলে, এখন তেমন চলো বাথরুমের ভেতর আমরা স্নান করতে করতে রোম্যান্স করব। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা চলো বাথরুমে স্নান করতে করতেই রোম্যান্স করবে। গৌরব, তোমার দাদা এসে গেছে, যাও গিয়ে দরজাটা খুলে দাও, বলবে বৌদি বাথরুমে স্নান করছে। আর শোনো, যাওয়ার আগে প্যান্টটা খুলে একটা গামছা চড়িয়ে নাও। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এমন অভিনয় করে দেখাবো দাদা কিছু বুঝতেই পারবে না, আর সেই সঙ্গে শুরু হয়ে যাবে আমার পায়ের আঘাত। আচ্ছা গৌরব, আমি তো একটা মেয়ে, এইভাবে আর কত অত্যাচার সহ্য করবো বলো তো? কি বলছো বৌদি? তোমাদের শরীরের ওই অংশটা হলো জাহাজ, আর যত মানুষই চাপুক না কেন ওর কোনো ক্ষতি হবে না, আর সবার ওয়েট সহ্য করার ক্ষমতাও আছে। তাই বুঝি? তো এর আগে আর কটা জাহাজে চেপেছো শুনি আমার জাহাজ ছাড়া? যদি চাপতাম বৌদি তাহলে তোমার প্রতি এত জোর আমি আর রাখতাম না। আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না বৌদি। তবু তোমাকে মনে রাখতে হবে আমি তোমার দাদার বউ। তোমার দাদাকে আড়াল করে তবে আমি তোমাকে সঙ্গ দিতে পারবো। কষ্টটা তো আমার ওইখানেই বৌদি। আমি যদি সবসময় তোমাকে এইভাবে কাছে রাখতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। দাদার রোজগারে বসে বসে খাচ্ছ, আবার দাদার বউকেও খাচ্ছ, এরপর নিজের করে পেতে চাইলে নিজে খাবে কি, আর আমাকেই বা খাওয়াবে কি? ওটা ভেবেই তো পিছিয়ে থাকি বৌদি, নাহলে কবেই আমি আমার দাদাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতাম, শুধু তোমার জন্য। হ্যাঁ, তোমার দাদা চলে আসতে পারে, তুমি এবার যাও, কাল বাড়ি গিয়ে যা করার করো, প্লিজ যাও। কখনো না, আজ রাতেও আমরা দীঘাতে এই এক বিছানায় রোমান্স করেই তবে যাব। তুমি কি পাগল নাকি? আজকে রাতে তোমার দাদা আমার সঙ্গে থাকবে, আজকে রাতে কোনোভাবেই সম্ভব না। দাদা যাতে বুঝতে না পারে আমি তার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছি। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো বৌদি যে দাদা তোমার সাথে ড্রিঙ্কস করে রোমান্স করবে আর আমি অন্য ঘরে একা শুয়ে থাকবো? তার মানে কি করবে তুমি? এটা হলো ঘুমের পাওয়ারফুল ওষুধ। ড্রিঙ্কস করার সময় তুমি দাদার গ্লাসে এটা ফেলে দেবে,
যেহেতু পেক তুমি করবে, তাই দাদার সারা রাতেও ঘুম ভাঙবে না। দাদা এক পাশে শুয়ে থাকবে, আর এক পাশে তোমার শরীরের ওপর আমি শুয়ে থাকবো। কিন্তু গৌরব, আমি তো তোমাকে খুশি করি, তারপরেও। বৌদি, তুমি জানো আমি একটা কথা একবারের বেশি বলা পছন্দ করি না। আর তোমার সেই উলঙ্গ ছবিগুলো এখনো আমার কাছে আছে। এই উন্নত কম্পিউটারের যুগে কোনো একটা ছেলের ছবি নিয়ে ব্লু ফিল্ম বানিয়ে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, এখন আমি আসি। রাতে একসাথে বসে ড্রিঙ্কস করব। বাই। হে ভগবান, তুমি আমি কোন পরীক্ষায় ফেললে? আমি না পারছি সৌরভকে সব কিছু বলতে, আর না পাচ্ছি গৌরবের এই অত্যাচার মেনে নিতে। আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিই। কিন্তু কিন্তু সৌরভের তো অনেক স্বপ্ন, একটা সন্তানের। এই উপহারটা ওকে আমাকে দিতেই হবে, আর এর জন্যই আমাকে বেঁচে থাকতে হবে। সত্যি দাদা, তোমার জবাব নেই। তুমি জানো তোমার ভাই মাংস দিয়ে মদ খেতে ভালোবাসে, আর তুমি সেই জন্য আজকে মাংস নিয়ে এসছো। থাক, আর প্রশংসা করতে হবে না। আরে আমার একমাত্র মায়ের পেটের ভাই, তোর খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো বল? আমি তো তোকে বড্ড ভালোবাসি রে ভাই। আর তাছাড়া দাদা হিসেবে তো আমার একটা কর্তব্য বা দায়িত্ব আছে তোর উপর। আমি জানি তো দাদা, আমি তো সেই জন্য সবাইকে গর্ব করে বলি আমার একটা দাদা আছে, যার জন্য আমি আজও বিন্দাস ভাবে চলছি। তুই কোনো চিন্তা করিস না রে ভাই, তোর যখন যেটা দেওয়ার আমি ঠিক সময় ঠিক দিয়ে দেবো। এমন কিছু জিনিস আছে তুই দেখবি, তুই না চাওয়ার আগেই আমি তোকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আরেকটা করে নেওয়া যাক। দাও। না না থাক। দাদা, মাংস খাও। তোরা খা। আর তাছাড়া তুই তো জানিস এই মাংস দিয়ে মদ আমি খুব একটা ভালোবাসি না। যাই হোক, তোরা খা, আমি একটু বাথরুম থেকে আসছি। কি হলো দাদার গ্লাসে তুমি অসুস্থ দিলে না? দাঁড়াও, এটা তো প্রথম পেগ। প্রথমবারে ওষুধটা দিলেই বুঝতে পেরে যাবে। নেশাটা একটু হতে দাও। আরে কোনো নেশা হওয়ার দরকার নেই, দাদা এখন নেই। তুমি এখনই গ্লাসে ওষুধটা দাও। গৌরব, আমার আমার সারা শরীরটা কেমন যেন হচ্ছে, মাথাটা খুব যন্ত্রণা করছে, বুকে বুকে যন্ত্রণা হচ্ছে, আমার শরীরটা কেমন উথাল পাতাল করছে। শুধু তোমার নয় বৌদি, আমারও হচ্ছে। আমার মনে হয় মাংসের মধ্যে কিছু মেশানো ছিল।
দাদা আমাদেরকে ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছিস তুই। ওই মাংসের মধ্যে বিষ মেশানো ছিল, যেটা তোরা এখন খেয়েছিস। আর সেই বিষের পরিমাণ এতটা ছিল যে হাসপাতাল কেন, ভগবানেরও ক্ষমতা নেই সেই বিষ তোদের শরীর থেকে বার করবে। তুমি আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেললে দাদা। হ্যাঁ, মেরে ফেললাম। আর কেন মেরে ফেললাম সেটা তুই খুব ভালো করেই জানিস। কারণ তোর মতো এই কলঙ্কিত ভাইয়ের মুখ দিয়ে আমি দাদা ডাক্তার শুনতে চাই না কোনোদিন। তুই ভাইয়ের নামে কলঙ্ক। কি ভেবেছিলি তুই? তুই তোর বৌদির সাথে ফষ্টি নষ্টি করবি আর আমি কিছু জানতে পারবো না? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমার ভুলটাকে শোধরাতে পারতে। আমি অন্যায় করেছি বলে। না, অন্যায় নয়, এটা অপরাধ। ভুল করলে তার ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। সেই জন্যই তোর সাথে সাথে তোর বৌদিকেও দিলাম। যা, তোরা দুজনে একসাথে স্বর্গে গিয়ে আনন্দ ফুর্তি কর। আমি দেখবো না আর বাধাও দেবো না। ওগো, এটা তুমি কি করলে? তার মানে তুমি সব জানতে? প্রিয়াঙ্কা, আমি দাদা হিসাবে ওকে যেমন ভাই বলে ভালোবাসতাম, ঠিক তেমনি তোমাকে স্ত্রী হিসেবে কোনো ত্রুটি রাখিনি আমি। কিন্তু তোমরা কি করলে? তোমরা দুজনে মিলে আমাকে ধোঁকা দিয়েছ। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর তাই আজ বিকেলে যখন আমি বাইরে বেরিয়েছিলাম, তোমরা দুজনে নিজেদের মধ্যে এতটা মশগুল হয়ে পড়েছিলে যে দরজার ছিটকিটিটা পর্যন্ত লাগা। আর ঠিক তখনই তার মানে কি করবে তুমি? না, এটা ধরো, এটা একটা ঘুমের পাওয়ারফুল ওষুধ। দাদা ড্রিঙ্কস করার সময় তুমি দাদা ড্রিঙ্কস এটা মিশিয়ে দেবে। যেহেতু তুমি পেক বানাও, তাই দাদা আর উঠবে না ঘুম থেকে। দাদা এক পাশে শুয়ে থাকবে আর অন্য পাশে তোমার শরীরের ওপর আমি শুয়ে থাকবো। ছি 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 ছি। একই মায়ের পেটের ভাই হয়ে মাতৃতুল্য বৌদির সাথে কত আশা ছিল। ভাই চাকরি করবে, চাকরি পাবে, সমস্ত জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে, সমস্ত খরচা চালিয়ে যাচ্ছে। একদিনের জন্য কোনো কথা বলিনি। সেই ভাই আমার সাথে, হায় রে সমাজ, সমাজ কি কোনোদিন পরিবর্তন হবে না? এ কেমন সমাজ? যারা বলে এটা নাকি সভ্য সমাজ, এই ঘটনা তাদেরকে দেখিয়ে বলতে চাই এটা জাহান্নামের সমাজ। তাই তোমাদের এই পথে পাঠানো ছাড়া আমার আর কোনো রাস্তা। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এগুলো করিনি। তোমার ভাই আমার কিছু উলঙ্গ ছবি তুলে রেখে আমাকে আমাকে ব্ল্যাকমেল করছিল আর বলেছিল তুমি যদি ওর সঙ্গে সঙ্গ না দাও তাহলে ও কম্পিউটার থেকে ওর তোমার ছবি ডুয়েট করে পাবলিশ করে দেবে। প্রিয়াঙ্কা, তুমি ওর স্ত্রী নও, তুমি আমার স্ত্রী।
তোমার যখন এরকম ঘটনা ঘটেছিল তখন তুমি সেটা আমাকে বলতে পারতে, কিন্তু তুমি সেটা আমাকে না জানিয়ে ওর কাছে নিজে থেকে গিয়ে নিজের চরিত্রটাকে ধরা দিলে, আর দিনের পর দিন পরকীয়ায় লিপ্ত হতে থাকলে। ও যেমন দোষী, তার সাথে সমান দোষী তুমিও। তাই তোমাদের দুজনকেই আজকে উপরে পাঠিয়ে দিলাম। জানো, আমার খুব ইচ্ছা ছিল তোমাকে তোমাকে একটা সন্তান উপহার দেওয়ার। ভাই, আমি এমনটা করলাম। আমাকে আমাকে ক্ষমা। আমার ভালোবাসার এমন দাম দিলি ভাই? আমি তো তোর কোনো অভাব রাখিনি। এত বড় হয়েছিস, এখনো একটা টাকা রোজগার করিসনি, সে নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি। দিনের পর দিন হাত খরচের পয়সা শুধু আমি তোর দিয়ে গেছি, তার প্রতিদান নেই। আর তুমি, কখনো তোমার কোনো কাজে বাধা দিইনি, কোনো অভাব রাখিনি। আমার ভালোবাসার এমন দাম দিলে তুমি, তাহলে আমি কি করব? কি করব বলো? তোমাদের এই ভালোবাসার উপহার স্বরূপ আমার কাছে যে এছাড়া আর অন্য কিছু ছিল না। সেই জন্যই আমার তরফ থেকে তোমার মতো স্ত্রীকে আর তোমার মতো ভাইকে আমি দিলাম এই শ্রেষ্ঠ উপহার, যার নাম মৃত্যু।